আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। তো আজকে যে দীর্ঘ প্রায় অনেক দিন যাবত আমি এই লেকচার দিতেছি, কন্টেন্ট দিতেছি, দীর্ঘ প্রায় 15 দিন পরে। হ্যাঁ, যাক অনেক সমস্যার মধ্যে ছিলাম, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সব ধরনের সমস্যা, অনেক সমস্যার মধ্যে ছিলাম বিধায় কন্টেন্ট দিতে পারিনি। তো বিষয়টা হলো আজকে কি টপিকের উপর আলোচনা করবো। আজকে হচ্ছে তোমার এমবিবিএস ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্ম সম্পর্কে আলোচনা করবো। হ্যাঁ, অলরেডি আজকে হচ্ছে তোমার অক্টোবর মাসের 4 তারিখ, তার মানে তোমরা অনেকেই অলরেডি বাসায় আছো, মানে কি পূজার ছুটি দিয়েছে, এই পূজার ছুটি কাটাচ্ছ। পূজার ছুটি কি 4ই অক্টোবর পর্যন্ত, 4 অক্টোবর পর্যন্ত। তার মানে তোমরা অনেকেই আজকে বাসা থেকে রওনা দিয়েছো অথবা আগামীকাল রওনা দিবা। আবার অনেকের একটু ছুটি দেখলাম যে বেশি দিয়েছে, ওরা হয়তো আরো 2-3 দিন পরে রওনা দিবে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে পূজা ছুটি কাটাচ্ছ, ঠিক আছে। মানে মেডিকেলে প্রত্যেক বছরে 3টা ছুটি পাওয়া যায়। একটা হচ্ছে 2 ঈদের 2টা ছুটি, আর হচ্ছে পূজার ছুটি। 3টাই মূলত মেইন ছুটি, আর কোনো ছুটি ওইভাবে নাই। তো পূজার পরে কিন্তু তোমাদের কি ফার্স্ট টার্ম হয়ে যাবে। অলরেডি আমি গ্রুপে পুল দিয়েছিলাম, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রায় 500 জনের মতো ওইখানে আছে। তো সেখানে দেখলাম যে অজস্র মেডিকেল কলেজের কি ফার্স্ট টার্ম হয়ে গিয়েছে পূজার আগেই, বুঝতে পারছো। আমি পুল দিয়েছিলাম, সেখানে ভোট দিয়েছে যারা, দেখলাম যে মোটামুটি অনেকেরই হয়ে গেছে। আবার অনেকেরই কি ফার্স্ট টার্ম এখনো হয়নি, এটা হবে। আচ্ছা, আজকে ফার্স্ট টার্ম নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দেখো যে তোমাদের অলরেডি কিন্তু ফার্স্ট কার্ড হয়েছে কি সুপিরিয়র এক্সট্রিমিটি, সরি মানে থোরাক্স কার্ডের উপর ফার্স্ট কার্ড হয়েছে। সেকেন্ড কার্ড অলরেডি অনেকের হয়ে গিয়েছে অথবা অনেকের বাকি আছে, ধরলাম হয়ে গিয়েছে। কি সেকেন্ড কার্ড হচ্ছে তোমার সুপিরিয়র এক্সট্রিমিটি, বুঝতে পারছো। থোরাক্স আর সুপিরিয়র এক্সট্রিমিটি, এই ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড মিললা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম হবে। এখন হচ্ছে তোমার ফার্স্ট টার্ম হবে কি এমবিবিএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোট 1টা 2টা 3টা টার্ম হবে, বুঝতে পারছো। মূলত এই টার্মটাই সব কিছু, এই টার্মের উপরেই সব কিছু ডিপেন্ড করে। তোমার প্রফে বসার জন্য 3টা বিষয় দেখা হয়। একটা হচ্ছে তোমার মানে 3টা টার্ম ক্লিয়ার আছে কিনা, 2 তোমার কি 70 মানে এই তোমার 75% অ্যাটেন্ডেন্স আছে কিনা, আর হচ্ছে তোমার সব আইটেম ক্লিয়ার আছে কিনা। মূলত এই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম ক্লিয়ার আছে কিনা, আর হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স আছে কিনা, এই দুটো হচ্ছে মেন বিষয়, বুঝতে পারছো। তো ফার্স্ট টার্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কিন্তু একজন বলছি যে কার্ড মারে এগুলি কিছুই না, এগুলি স্যাম্পল হিসাবে একটু প্র্যাকটিস মানে ইয়া হিসাবে নেই। তো ফার্স্ট টার্ম সম্পর্কে আজকে যদি আমি কথা বলতে চাই, তো সেখানে তোমরা অনেকেই, আমি প্রথম প্রশ্নটা করি যে ভাই এলিজিবল হতে পারবো কিনা টার্মে। দেখো যে টার্মে এলিজিবল হওয়ার জন্য তোমাকে এট ফার্স্ট দেখবে তোমার ফার্স্ট কার্ড ক্লিয়ার আছে কিনা, সেকেন্ড কার্ড ক্লিয়ার আছে কিনা। এই দুটো যদি ক্লিয়ার থাকে তখন তোমাকে কি করবে, ফার্স্ট টার্মে বসতে দিবে। 2 নম্বরে দেখবে যে তোমার 75% অ্যাটেন্ডেন্স আছে কিনা। 3 নম্বরে দেখবে যে তোমার সবগুলো আইটেম ক্লিয়ার আছে কিনা। এখন এখানে আবার বিভিন্ন, যদি আমি ডিভিশন করি, অনেক মেডিকেল কলেজ যেগুলি অনেক মন মানসিকতা ভালো, এত যাই ঝামেলা করে না, ওরা ধরো ফার্স্ট টার্ম ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড তোমার ক্লিয়ার নাই, টার্মে বসেছো অথবা বসনি, অথবা তুমি বসার পরও সাপ্লি গেছো ক্লিয়ার নাই, তারপরও কি করবে, কিন্তু তোমার আইটেম ক্লিয়ার আছে, তোমাকে ফার্স্ট টার্মে বসার সুযোগ করে দিবে। আর যেসব মেডিকেল কলেজ অনেক কঠিন অথবা অনেক এই নেগেটিভ চিন্তা ভাবনা থাকে প্রফে বসানোর জন্য, যাদের টেন্ডেন্সি থাকে না, ওরা কি করবে, তোমার ধরো এক হচ্ছে আইটেম ক্লিয়ার থাকা সত্ত্বেও যদি তোমার ফার্স্ট কার্ড ক্লিয়ার থাকে কিন্তু সেকেন্ড কার্ড ক্লিয়ার না, তারপরও ঝামেলা করবে, টার্মে বসতে দিবে না। অথবা কোনো কার্ডে ক্লিয়ার না, তারপরে বসতে দিবে না, বুঝতে পারছো। অনেক ঝামেলা করে, অ্যাটেন্ডেন্সে ঝামেলা করে অনেক, বেশিরভাগ মেডিকেল কলেজে এই ঝামেলাগুলি করে। তো আমি আমি সবকিছু উঠতে গিয়ে বললাম যে ফার্স্ট টার্মে তুমি এলিজিবল হয়ে গেলা, মোটামুটি এলিজিবল করার চেষ্টা করবে। তো এখন বিষয়টা হলো ফার্স্ট টার্মটা কিভাবে হবে। এই যে তুমি ফার্স্ট কার্ড আর সেকেন্ড কার্ড পরীক্ষা দিয়েছো না, যে টপিকের উপর ছিল থোরাক্স আর সুপার এক্সট্রিমিটি, এই 2টা টপিকের উপরে ফার্স্ট 2টা কার্ড মিলেই হচ্ছে তোমার ফার্স্ট টার্মটা হবে, বুঝতে পারছো। পড়া নতুন ভাবে কিছু পড়ার নাই, তুমি এই যে কার্ডের যে পড়া পড়ছো, আইটেমের যে পড়া পড়ছো, এগুলি টার্মের মধ্যে, কিন্তু এটাই এখানে 2টা কার্ড মিললা তোমার টার্মটা হবে। এটা হচ্ছে মোটামুটি কি প্রফের মতো হবে, বুঝতে পারছো। প্রফের নিয়মেই এই টার্মটা হয়ে যাবে। তো এবার বুঝতে পারছে কি হিউজ পরিমাণ সিলেবাস, একটা কার্ড দিছে কত কষ্ট লাগছে, এখন 2টা কার্ড মিললাইছে তোমার এই ফার্স্ট টার্ম, তার মানে কত বিশাল বড় সিলেবাস, কত পড়া, বুঝতে পারতেছো। এখানে ভিসেরা আছে, তারপরে যে তোমার এই বুনস আছে,
তারপরে স্যার তোমার ডিসেকশন আছে, রেডিওলজি আছে, সারফেস মার্কিং আছে, প্র্যাকটিক্যাল আছে, ওসপি আছে। তো বুঝতে পারতেছো অনেক হিউজ পরিমাণ একটা কি এই বিশাল বড় একটা টপিক। তো সমস্যা নাই, এখন ফার্স্ট টার্মে তুমি পাস করার জন্য কি কি করতে পারো, কি কি উপায় অবলম্বন করতে পারো আজকে আমি আলোচনা করি। হ্যাঁ, দেখো এই ফার্স্ট টার্মে তোমার যদি সহজভাবে পাস করতে চাও, কিছু টেকনিক আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। এক, তুমি যে ইউনিভার্সিটির আন্ডারে আসো, ওই ইউনিভার্সিটির, ধরো তুমি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসো, বুঝতে পারছো, তুমি ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত কোনো একটা মেডিকেল কলেজে পড়তেছো, মানে ডিইউর আন্ডারে, তখন তুমি জাস্ট শুধু বিগত 3-4 বছরের ডিইউর প্রশ্নগুলি পড়বা, এখান থেকে 100% কমন পাবা ইনশাল্লাহ, বুঝতে পারছো। এক হলো এটা। দুই, তোমার মেডিকেল কলেজে বিগত তোমার সিনিয়র ভাইয়াপুরা যে টার্ম দিছে না, ওই টার্ম প্রশ্নগুলি তুমি বিগত 3-4 বছরের সংগ্রহ করো, লাইব্রেরিতে পাওয়া যায়, অথবা সিনিয়র ভাইয়াপুদের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে ওই প্রশ্নগুলি সলভ করবো, 80% কমন পাবা। এক, ডিইউর জাস্ট শুধু ডিইউর প্রশ্ন গাইড থেকে পড়ো, বাস তুমি এটাই এনাফ। দুই, তোমার ওই মেডিকেল কলেজের টার্ম যে প্রশ্ন আছে এটা তুমি দেখতে পারো, এখান থেকে কমন পাবা। তবে আমি সাজেস্ট করি জাস্ট শুধু ডিইউর প্রশ্নগুলি দেখো, এখান থেকে মোটামুটি 90%, 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, বুঝতে পারছো। D10 তোমার কভার হয়ে গেল। ভাইবার জন্য কি করবা, দেখো আইটেমের যে প্রশ্নগুলো, আইটেমের যে ভাইবার যেভাবে দিছো, যেভাবে ধরছে এগুলি ধরবে, অথবা কার্ড দিয়েছো, অনেক মেয়ের কাছে কার্ডের ভাইবা নিছে, তো এই কার্ডের ভাইবা যেভাবে নিছে এভাবেই, বুঝতে পারছো, এখানে আমরা কিছু না। তবে টার্মে তোমাকে কার্ড প্রশ্ন তোলাবে, মানে বক্স প্রশ্ন তোলাবে। বক্স প্রশ্ন বলতে কি বুঝো, মানে কার্ড প্রশ্ন জিনিসটা কি, তোমার ভাইবা বোর্ডে যখন যাবার টেবিলের উপর বক্স থাকবে, 10টা বক্সের মধ্যে থাকবে, এখান থেকে তোমাকে বলবে যে কার্ড তুলো, তখন কার্ড তুলবা, যখন যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নটা তোমাকে দ্বারা পড়াবে, তারপরে এটা প্রফেসর বলবে এটা উত্তর দাও, অথবা উনি ওনার নিজের মন মতো ভাবে এক প্রশ্নের ইস্যু দিলে আরো ভিতরে যাবে কি। মোটামুটি ভাইবার জন্য বক্স প্রশ্নগুলি পড়লে এনাফ, কিন্তু এই বক্স প্রশ্ন তোমাকে এখন দিবে না, এগুলো দিবে প্রফের আগে দিবে, বুঝতে পারছো। তখন এই প্রফের মাধ্যমে এই বক্স প্রশ্নগুলি তুলবে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে রিটেনার ভাইবার টপিক। আর ভিসেরা, বুনস এগুলি তো তোমার ভালোভাবে পড়তে হবে, ভাইবার সময় ধরবে। তো তোমার এই অ্যানাটমির যে বিষয়টা বলতেছি, তো এগুলি ভালোভাবে ডেমো দাও, সমস্যা নাই। আর এখন শুধু তুমি কি করো, এই রিটেনের জন্য এখন ওরা দৌড়া পড়ো, ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ডের জন্য যা যা পড়ছো ঠিক তা তাই। আচ্ছা, আমি এখানে আরেকটা বিষয় বলে রাখি, মেডিকেলে দেখবে যে অনেক কমন কমন প্রশ্ন যেগুলি না দেওয়া উপায় নাই, কিন্তু এগুলি কি টার্মে মানে কার্ডে দেয়নি, তার মানে এই জিনিসটা কার্ডে দেয়নি, তার মানে এটা টার্মের জন্য রাখছে। আচ্ছা, আমি একটু সহজভাবে ভাষায় বলি, যে তোমার হার্টের রিটেন প্রশ্ন আছে 10টার মতো, যেগুলি মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট দিবে। তো এখান থেকে দেখতেছে 10টা প্রশ্নটা দিবে না। ধরো এই যে বললো রাইট এট্রিয়াম, ইন্টেরিয়র অফ দি রাইট এট্রিয়াম, প্রশ্নটা কিন্তু অনেক তোমরা কিন্তু পেয়েছো, কাটে দিছে, কিন্তু ইন্টেরিয়র অফ দি রাইট ইয়ার লেফট ভেন্ট্রিকল বাকি আছে। তার মানে আমি বিষয়টা বুঝাতে চাচ্ছি যে এমন কিছু প্রশ্ন আছে যেগুলি তোমার কার্ডে দিয়ে ফেলছে, ধরো এই প্রশ্নটা আবার কিন্তু টার্মে দিবে না, না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই প্রশ্নটা না দেওয়া, যে প্রশ্নটা বাকি আছে ওইটা দিয়ে দিবে, টার্মের জন্য রাখছে। আমি বিষয়টা বুঝাইতে পারলাম। ওই মেডিস্টার নাম নিয়ে 3টা প্রশ্ন আছে, ধরো কার্ডের মধ্যে একটা দিয়ে দিয়েছে, মানে এই প্রশ্নটা বাদ দিয়ে দাও, স্কিপ করো, পড়বা তো অবশ্যই, কিন্তু স্কিপ করে ফেলো, কিন্তু বাকি যে আরো 2টা আছে, 2টা থেকে একটা দিয়ে দিবে, ওখানে ওই 2টা থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওইটা ভালোভাবে পড়ে ফেলো। এভাবে তোমরা একটু করবা, ভাগ করবা, বুঝতে পারছো। কার্ড যে প্রশ্নগুলি নিয়েছে এখান থেকে হয়তো হালকা কিছু কমন পাবা, আবার অনেক সময় কমন নাও পেতে পারো, কিন্তু যে প্রশ্নগুলি বাকি রাখছে এগুলি টার্মের জন্য রাখছে, টার্মের সময় এগুলি দিয়া দিবে, বুঝতে পারছো। তো এভাবে পড়বা, মোট কথা বিগত ডিউর প্রশ্নগুলি পড়ে ফেলো, এখান থেকে ইনশাল্লাহ সব কমন পাবা, বুঝতে পারছো। এটা নিয়ে তো প্যারা খাওয়ার কারণ নাই। আচ্ছা, টার্মে পাস করবা নাকি সাপ্লি খাবা, মানে সাপ্লি মানে ফেল করবা। পাস করলে তো ভালোই, একটা পাস করলে একটা অনুভূতি, ভালো লাগা কাজ করবে। তো দেখো যে আমি যদি পাস, মানে দোয়া করি যেন পাস করো, তো জীবনের প্রথম টার্ম দিচ্ছ, তো সাপ্লি যারা খাবা তারা কি করবা পরবর্তীতে, দেখো সাপ্লি খাইলে মানে ফেল যারা করবা টার্ম দিয়া, তখন আবার কিছুদিন পরে কি ফার্স্ট টার্মে ডেট দিয়া দিবে, ফার্স্ট টার্মে সাপ্লি নিয়ে নিবে, বুঝতে পারছো। সাপ্লি আরো ইজিভাবে নিবে, সমস্যা নাই, তখন আবার অ্যাটেন্ডেন্স করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কারণ নাই, যত সাপ্লি খাবা তত ভালো, বুঝতে পারছো, আমার কিছু ইয়া নাই, তো এত হাইপার হওয়ার কারণ নাই। আবার ধরো সাপ্লি তো আবার অনেকে কিন্তু পাস করবে না, ওরা আবার ফেল করবে, সাপ্লি খাবে, তখন কি করবে, তখন ডিসাপ্লি নেবে। এটা কখন নিবে, এটা এখন নিবে না বাবা, এটা হচ্ছে প্রফের 1-2 মাস আগে নিয়ে নিবে, বুঝতে পারছো।
অথবা যারা বসতে পারেনি, রেগুলারও বসতে পারেনি, সাপ্লিতেও বসতে পারেনি, এমন কিছু স্টুডেন্ট থাকবে, তখন ওদের কি করবে, ওদের হচ্ছে প্রফের 1 মাস আগে তখন ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্মের রিসাপ্লি নিবে, বুঝতে পারছো? তখন আবার সাপ্লি নিবে, তখন দিয়া দিবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো প্যারা করার কারণ নাই, বুঝতে পারছো? মেডিকেলে কিন্তু দেখো যে মেডিকেলে কিন্তু তোমার পরীক্ষা একবার হয় না, বহুতবার হয়, বুঝতে পারছো? রেগুলার হয়, সাপ্লি হয়, রিসাপ্লি হয়, আবার হয়, এভাবে মোটামুটি হতেই থাকে, কোনো সমস্যা নাই। আর এই ছিল ছুটি, পূজার ছুটি। আমি হোস্টেলে আইসা করছি 3 দিন আগে, যদি আমার 3-4 দিন আরো ছুটি ছিল। বাসা থেকে আইসা করছি আমি নরসিংদী ছিলাম 3-4 দিনের মতো। তো অনেকে হয়তো বাসায় আসো, আর অনেকে অলরেডি আজকে কালকে 2-3 দিনের মধ্যে আইসা পড়বে হোস্টেলে। তো একটু খারাপ লাগবে। দেখো যে বিষয়টা হলো মেডিকেলের ছুটি, এটা কিন্তু বছরে বললাম ওই 3টা ছুটি পাবা, 2 ঈদ আর 1 পূজায়। তো এই যে মেডিকেলের ছুটির সময় হোস্টেল থেকে যখন ব্যাগ গুছানোর যে একটা আনন্দ, এই আনন্দটা আর বাসা থেকে যখন ফিরে আসবা, তখন ওই ব্যাগ গুছানোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। তখন কান্না, অনেকে কান্না করবা, অনেক মন খারাপ থাকবে, কান্নাকাটি আসবে। মানে তুমি 2-3 দিন অন্য কন্ডিশনে থাকবা, বুঝতে পারছো? ডিপ্রেশনে থাকবা যে বাড়িতে কত সুন্দরভাবে খাবার দাবার খেতে পারছি, ঘুমাইতে পারছি, আড্ডা দিতে পারছি, দুষ্টামি করতে পারছি, খেলাধুলা করতে পারছি, কথাবার্তা বলতে পারছি, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছি, পরিবারকে সময় দিতে পারছি, পছন্দের সবকিছু খেতে পারছি, দেখতে পারছি, ঘোরাফেরা করতে পারছি। এই জিনিসগুলি কয়েকদিন, 2-3 দিন তোমাকে ট্রমাতে রাখবে, বুঝছো? যখন হোস্টেল হিসেবে একটু খারাপ লাগবে, আমাদেরও রাখবো ভাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। আর এই তোমার মন খারাপের কিছু নেই, আস্তে আস্তে আবার যখন হোস্টেল হিসেবে পড়বা তখন মানিয়ে নিবা, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। অনেক খারাপ লাগে, বুঝতে পারছো? ফার্স্ট ইয়ারটা আমরা কাটাই আসছি তো, সে 21 সালে 22 সালে, তখন অনেক খারাপ লাগে, বুঝছো? ছুটির সময় যখন বাসা থেকে আসি, বাসার প্রতি অন্যরকম একটা ভালোবাসা, মায়া কাজ করে, অনুবর্তী কাজ করে। আর বাসার মতো থাকার মতো শান্তি দুনিয়াতে আর কোনো কিছু নাও। দুনিয়াতে তুমি যে তাই যাও না কেন, কিন্তু বাড়িতে তোমার স্থানে তুমি তোমার এই বাড়ির মতো শান্তি জগৎ আর কোথাও পাবা না, বুঝতে পারছো? ওই বাড়িতে একটা রাত ঘুমানো, ওই বাড়িতে খাবার দাবার, ওইখানে সবকিছু ভালো লাগে, বুঝতে পারছো? এই বাড়ির জিনিসটা। তো যাই হোক, তো দোয়া করি সাবধানে আসো, হোস্টেলে আবার পড়াই মন দাও। আর দীর্ঘ প্রায় 15 দিন পরে কন্টেন্ট দিয়েছি। অনেক সমস্যার মধ্যে ছিলাম, পারিবারিক সমস্যা ছিল, ব্যক্তিগত সমস্যা ছিল, আবার হচ্ছে আরো অনেক ঝামেলার মধ্যে ছিলাম, টেনশন ডিপ্রেশনে ছিলাম, সবকিছুতে ছিলাম কন্ডিশনে। আমি বিগত 5 মাসও কিন্তু এত লম্বা ছুটিতে ছিলাম না, মানে এত 15 দিন পরে কিন্তু কোনো কন্টেন্ট দিইনি, এরকম ঘটনা ঘটেনি। প্রত্যেক দিনে 2-3টা করে কন্টেন্ট দিতাম, আমরা সেখানে 15 দিন পরে একটা কন্টেন্ট দিছি। বুঝতে পারতেছো কোন কন্ডিশনে আছি। সবাই দোয়া করবা। বিপদ আপদ, বালা মুসিবত, খারাপ সময় জীবনে সব সময় একটা সময় আসে, বুঝতে পারছো? আর আমার বিশেষ করে বছরে একটা সময় আসে, যে সময় ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, সব সমস্যা একসাথে আসে, বুঝতে পারছো? ওই সমস্যার মধ্যে ছিলাম কি। তো যাই হোক, এগুলি আসবে, এগুলি মোকাবেলা করার শক্তি আল্লাহ দিছে। তো সকলের জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। ফার্স্ট টাইম ইনশাল্লাহ পাস করে ফেলবা, কোনো প্যারা নেওয়ার কারণ নাই। একটু পড়ো, কোনো সমস্যা নাই এত। আর যারা বসতে পারবা না, অথবা আইটেম মানে পেন্ডিং আছে, এত ডিপ্রেশন নেওয়ার ভাই কিছু কারণ নাই। আস্তে আস্তে তুমি তোমার মতো করে পড়ো, এত প্যারা নেওয়ার কারণ নাই, বুঝতে পারছো? রিল্যাক্স। এত রেগুলার প্রফ তো দেরি আছে তোমাদের, সেই 26 সালের নভেম্বরে ডিসেম্বরের দিক দিয়ে তোমার প্রফ, আরো তোমার 1 বছর বাকি আছে, এত প্যারানো কেন? বুঝছো? আমি ফার্স্ট প্রফ জাস্ট শুধু 2 থেকে 3 মাসের মতো পড়ছি আমার জানা মতে। এই 3 মাসে তোমার সব আইটেম ক্লিয়ার করছি, সব টার্ম ক্লিয়ার, কাট ক্লিয়ার করছি, সব টার্ম ক্লিয়ার করছি, বুঝতে পারছো? এতে প্যারা নিও না। সেকেন্ড প্রফ আমি কিন্তু এই 2-3 মাস পড়ছিলাম। তো যাই হোক, এত প্যারা নিও না, নিজের মতো করে পড়ো, গুছাও। আর এই তোমার এই ছিল ফার্স্ট টার্ম নিয়ে কিছু কথা বললাম। আর অনেক মেরে গেছে ফার্স্ট টার্ম হয়ে গেছে, আমি গ্রুপে পুল দিয়েছিলাম, সেখানে অনেকে বলছে যে টার্ম হয়ে গেছে। তো তোমাদের একটু অনেক ফাস্ট, অনেক দ্রুত আগাচ্ছে হয়তো অনেক মেডিকেল কলেজে। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইলো, ভালোবাসা রইলো, সবাই দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।